আসসালামু আলাইকুম। আজ অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয়ে আলোকপাত করব। হয়তো এই আলোচনার ভিতরে কিছু খুব মানে অনেক গোপন বিষয় ইঙ্গিত করে যাব, কিন্তু সেটা করতে বাধ্য হচ্ছি। এই জন্যই যে আমরা চাই গুজব বা গুঞ্জন শুরুতেই শেষ হোক। গুজব বা গুঞ্জন জাতির জন্য, ব্যক্তি পর্যায়ে মানুষের জন্য ভালো নয়, কিন্তু কিছু কিছু গুজব বা গুঞ্জন জাতিকে সজাগ করে তোলে, পুরা দেশকে বড় একটি বিপদ থেকে মুক্ত করার জন্য জাতি নিজেদেরকে প্রস্তুত রাখে। সে কোনো একটি সংস্থার বিরুদ্ধে হতে পারে, একটি রাজনৈতিক পরিমণ্ডলের ভিতরেও হতে পারে। গুজবটা মানুষকে সজাগ করতে এবং চিন্তা করতে সময় দেয়। তেমনি কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তবে একটি জিনিস মনে রাখতে হবে, স্বাধীনতার পরে বাংলাদেশ সেনাবাহিনীতে অনেকগুলো কূ হয়েছে, এবং এই কূগুলো কিন্তু সেনাবাহিনীর অভ্যন্তরেই মীমাংসিত হয়েছে। সেনাবাহিনীর নিজস্ব দক্ষতা ক্ষমতা দিয়েই সেটাকে দমানো হয়েছে বা সেটাকে নস্যাৎ করে দেওয়ার চেষ্টা করেছে। কিছু কিছু কূ সফল হয়েছে, কখনো কখনো রক্তপাতের মধ্য দিয়ে, কখনো কখনো কিছু কিছু কূ শুরু থেকেই শেষ করে দিতে পেরেছে সেনাবাহিনীর অভ্যন্তরেই। এটা সিভিলিজমে খুব একটা বেশি সমালোচিত বা দ্বারস্থ হতে হয়নি সেনা সংস্থাকে। হয়তো এটাও হবে না, যেহেতু বেশ অনেক আগে থেকেই এটা লিক আউট হয়ে গেছে, মানুষের নজরে এসে গেছে, কথার ভিতরে এসে গেছে, এতে সেনাবাহিনীর কানেও যাচ্ছে, এবং যারা এটা করতে চাচ্ছে তারা হয়তো সেনাবাহিনীর একটি দেশপ্রেমিক সেনা কর্মকর্তাদের নজরে থাকবেন। তারা তাদের মুভমেন্ট, তাদের অ্যাক্টিভিটিস, তাদের কমান্ড ফ্লো যেটা, সেটার দিকে সতর্ক থাকবেন। আমি কিছুটা ইঙ্গিত করে যাচ্ছি কিছু কিছু ব্যাপারে, তবে মেন করব প্রধান একটি বিষয়, সেটা হলো 5ই আগস্ট শেখ হাসিনা দেশ থেকে চলে গেছে দেশের বাইরে, এবং তিনি পদত্যাগ করে চলে গেছেন সেনা প্রধানের বার্তায়, বক্তৃতায়, যেটা পুরা জাতি জানতে পেরেছিল। চলে যাওয়ার পর দেশে ওই সময় ওই মুহূর্তে কিন্তু আর কোনো সরকার ছিল না, পুরা লিডে ছিল সেনাপ্রধান। অর্থাৎ জুলাই আগস্টের যত কৃতিত্ব, তার যে স্বর্ণ রাজমুকুট, সেটা সেনাপ্রধানের মাথায় ছিল। পুরা জাতি সেনাপ্রধানের দিক তাকিয়েছিল। খুব নিবিড়ভাবে চিন্তা করেন, বোঝার চেষ্টা করবেন আমি কি বলতে চাচ্ছি। হয়তো আমি পুরা বলতে পারবো না আমার সীমিত সময়ের ভিতরে। সেনাপ্রধান এই অসহায় অবস্থার ভিতরে, এই দুঃসময়ের ভিতরে ফোন করেছিলেন ফজলে ইলাহি আকবর, যিনি অবসরপ্রাপ্ত একজন মেজর জেনারেল এবং ম্যাডাম খালেদা জিয়ার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা। ওয়াকারুজ্জামানের সাহেবের আগে বেশ কয়েকজন আওয়ামী লীগের সময় অবসরপ্রাপ্ত সেনাপ্রধান ছিলেন বা অন্যান্য মেজর জেনারেলরা ছিলেন, কিন্তু তাদের কারো দ্বারস্থ হননি। তিনি ফোন করলেন কাকে? তার পরিমণ্ডলের বাইরে গিয়ে ম্যাডাম খালেদা জিয়ার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল ফজলে ইলাহি আকবরকে, এবং তিনি বললেন রক্তপাতহীনভাবে যে অভ্যুত্থানের শুরু হয়েছিল বা শেষ হলো, এটা রক্তপাতহীনভাবেই যেন এর একটি চূড়ান্ত সমাধান করা হয়। আপনি আসেন, এসে বসে আমরা কথা বলে একটি চূড়ান্ত সিদ্ধান্তের দিকে উপনীত হই। সেই সাথে রাজনৈতিক ব্যক্তিবর্গ তো ছিলেনই। এখন কথা হলো, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান চিহ্নিত একজন আওয়ামী ঘরোয়ানার পারিবারিক ব্যক্তিও যেমন বটে, ঠিক তেমনি এই ওয়াকারুজ্জামানকে ব্যবহার করে একেবারে শুরু থেকে আওয়ামী লীগ অনেক ধরনের সুযোগ সুবিধা লুটে নিয়েছে এই বাহিনীর ভিতর থেকে, একেবারে বিডিআর হত্যাকাণ্ড থেকে শুরু করে শেষ তক সেনাপ্রধান বানিয়ে তার থেকে তার কমান্ডের ভিতরে রেখে পুরা সেনাবাহিনীকে আওয়ামী লীগের একটি অঙ্গ সংগঠনের মতো ব্যবহার করে গেছে, যার চূড়ান্ত রূপ আমরা দেখতে পাচ্ছি। 26 জন সেনা কর্মকর্তা বিভিন্ন অপরাধে জড়িত, এবং 25 জন চাকরিরত অবস্থায়
এই অপরাধী সাব্যস্ত হয়েছে, তারা কঠোর হাজিরা দিয়েছে এবং তাদেরকে জেলে, সাবজেল হোক, যে কোনো যে কৃত্রিম জেলে হোক, যেখানেই হোক না কেন, সেটাও একটি যত সুযোগ সুবিধা দেওয়াই হোক না কেন, কিন্তু তার সেই আবাসস্থলের নাম কিন্তু জেল নামকরণ করা হয়েছে। এটা মাথায় রাখতে হবে। একটি জিনিস জোরে ধাক্কা দিলেই হবে না, জোরে ধাক্কা দিলে হাতও ভেঙে যেতে পারে, কিন্তু আস্তে আস্তে হাতুড় মেরে 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 ভেঙে নিয়ে আসলে সবচেয়ে শক্ত জায়গাটাও ভেঙে দেওয়া যায়। সাব জেলে গেছে, জেলে যেতে সাধারণ জেলে যেতে অনেক সময়ের পথ না, খুব নিকটতম দরজার কাছেই দাঁড়ানো, কিন্তু সেটা না। কথা হলো, এই ম্যাডাম খালেদা জিয়ার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টার সাথে সেনাপ্রধানের এই সখ্যতার জায়গাটাতে আমি টোকা মারতে চাচ্ছি। এর আগে ম্যাডাম খালেদা জিয়ার আর একজন উপদেষ্টা ছিলেন শমশের মোমিন চৌধুরী। তিনি কত বড় বিশ্বাসঘাতকতা করেছেন, তার অভ্যন্তরীণ সকল কর্মকাণ্ডই ছিল আওয়ামী লীগপন্থী। তাহলে ধরে নেওয়া যাক, ওয়াকারুজ্জামান সেনাপ্রধান হবার পর বিএনপির ভিতরে যত ভাঙন, অপহরণ, গুম যা কিছুই হচ্ছিল কিনা, তিনি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এই ফজলে ইলাহি আকবরের সাথে তার একটি গোপন যোগাযোগ ছিল, আতাত ছিল, তাদের ভিতরে কথোপকথন হতো এবং পূর্ব থেকে অত্যন্ত আন্তরিকতার সাথে তাদের পরিচিত ছিল। না হলে কেন ওয়াকারুজ্জামান তাকে প্রথম ফোন করে রক্তপাতহীন একটি অভ্যুত্থানের সমাধান টানতে চাচ্ছিলেন? দ্বিতীয় কথা, আরেকটি জায়গায় আমি যাচ্ছি, সেটা হলো বিকাল 5টার সময় যখন তারা বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেন, তখন বাইরে মায়ের ডাকের যে সদস্যরা সেখানে দাঁড়ানো ছিল, তাদের গুম, অপহরণের মানুষদেরকে ফেরত চেয়ে, তখন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ছিলেন, ডিজিএফআই হামিদ সাহেব ছিলেন, তাদের সামনে এই মেজর জেনারেল ফজলে ইলাহি আকবর প্রথম শব্দটি ব্যবহার করেন যে আয়নাঘরে যারা আটক আছে তাদেরকে ছেড়ে দেওয়া হবে কিনা। অর্থাৎ আয়না হল সম্বন্ধে মেজর জেনারেল ফজলে ইলাহি আকবর ওয়াকিবহাল ছিলেন। তিনি জানতেন কারা কারা অ্যারেস্ট আছে, কি অবস্থায় আছে, এই সম্বন্ধে তিনি জ্ঞাত ছিলেন এবং এই সম্বন্ধে বিএনপির অভ্যন্তরীণ যে ক্রোধের জায়গাটা, চাওয়ার জায়গাটা, পাওয়ার জায়গাটা, দাবি দেওয়াটা তিনি সেনাবাহিনী প্রধানের সাথে হয়তো গোপন যোগাযোগ রেখেছিলেন। না হলে তিনি কেন রাষ্ট্রপতির সামনে, সেনাপ্রধানের সামনে আয়নাঘর শব্দটি উচ্চারণ করে তাদের মুক্তির কথা বললেন? এবং রাষ্ট্রপতি যদিও না জানার একটি ভান করেছেন, হয়তো বা একেবারেই সিভিল এক পেশে লোক, হয়তো তাকে এইসব অভ্যন্তরীণ খুব গোপন সূক্ষ্ম বিষয়গুলো জানানো হয়নি, সেনাবাহিনী বা ডিজিএফআই জানানোর প্রয়োজন বোধ করেননি, কারণ এরা রাষ্ট্রপতির বাইরে এসে সরাসরি সেনাপ্রধানের সাথে লিয়াজু রেখে কাজ করছিল। রাষ্ট্রপতির একটি সাংবিধানিক পদ, তাকে একটি পুতুলের মতো জাস্ট ব্যবহার করার জন্য চুপচাপ বসিয়ে রাখা হয়েছিল, তার সব কিছু জানার এখতিয়ারও ছিল না, তাকে জানানোও হয়নি। এই অবস্থায় মেজর জেনারেল ফজলে ইলাহি আকবর সাহেব ডিজিএফআইয়ের ডাইরেক্টর হামিদ সাহেবকে বলতে বললেন এ ব্যাপারে কিছু কথা। যখন রাষ্ট্রপতি বললেন আমি তো এই ব্যাপারে কিছু জানি না, বা আয়নাঘর বলে কোনো কিছু আদতেও আছে কিনা, কিন্তু হামিদ সাহেব কথা বলার আগেই সেনাপ্রধান তার মুখের কথা লুফে নিয়ে বললেন যে এই সম্পূর্ণ বিষয়টি আমি দেখছি, আমি দেখব সেই কারা কারা আছে বা তাদের মুক্তির ব্যাপারে। অর্থাৎ সেনাপ্রধান সব কিছু জ্ঞাতসারে জেনে শুনে এই অপরাধের ভিতরে তিনি নিজেকে জড়িয়ে ফেলেছিলেন বা কার্যসিদ্ধির যত ইঙ্গিত তিনি দিচ্ছিলেন। অতএব এই যে 15 জন বা 16 জন বা 26 জন সেনা কর্মকর্তার ভিতরে ওয়াকারুজ্জামান নিজেও একজন, হয়তো তার বর্তমান পদের দিকে তাকিয়ে হয়তো এখনই তাকে টানাটানি করা হচ্ছে না, কিন্তু তিনি যে ফাঁসির রশির ভিতরে ঢিলে ঢালা অবস্থায় একজন ব্যক্তি, এটার স্বাক্ষর তিনি তার কর্মকাণ্ডে কাজের ভিতর দিয়ে রেখে গেছে। যত পরিচ্ছন্ন ব্যক্তি হোক, যত বুদ্ধিমান লোকই হোক না কেন, তার অপরাধের চিহ্ন কোথাও না কোথাও রেখে যায়। ক্যান্টনমেন্টে যারা অবস্থান নিয়েছিল ওগুলো তো পুরানো কথা বলবো না, কিন্তু সদ্য যেটা নিয়ে, যে বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় তুলেছে, এই প্র্যাকটিসটা আজকের না, এই প্র্যাকটিসটা অনেক আগের। তবে আমি খুব বেশি দূরে যাব না, আমি সদ্য যেটা, অর্থাৎ 15 বছর 17 বছর আগে যেটা সংগঠিত হয়েছিল,
মঈনুদ্দিন আহমেদ সেনাপ্রধান, সাবেক সেনাপ্রধান। দেশে একটি সেই সময়ের এই পরিস্থিতি, লগি বৈঠার পরিস্থিতি বলেন বা তৎকালীন বিএনপি ক্ষমতা থেকে যাবার পর আওয়ামী লীগের যে আনয়নের যে পথটা স্মুথলি করার জন্য মঈনু আহমেদ যে পথ অবলম্বন করেছিলেন, অর্থাৎ তিনি চাচ্ছিলেন এমন একটি রাজনৈতিক দলকে ক্ষমতা দিয়ে তিনি অব্যাহতি নেবেন, তারা যেন তার এই সময়কার ক্ষমতা, কাজ সমস্ত কিছুকে ইন্ডেমনিটি অর্থাৎ দায়মুক্তি দেয় এবং তাকে যেন সেফ এক্সিট নিয়ে এমনভাবে বের করে দেয় যে ভবিষ্যতে আর কেউ তার এই কর্মকাণ্ড নিয়ে কোনো প্রশ্ন তুলতে পারবে না বা আইনের দ্বারস্থ বা আইনের কাঠগড়ায় তাকে দাঁড় করাবে না। তিনি বিএনপির দ্বারস্থ হয়েছিলেন, কিন্তু বিএনপি সেটা মেনে নেয়নি, অর্থাৎ সেটা মানার অবস্থাও ছিল না। তারেক জিয়ার উপরে যে অত্যাচার, ম্যাডাম খালেদা জিয়ার সাথে যে অমানবিক ব্যবহারগুলো হয়েছিল সেটা তাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না, মেনে নেয়নি। কিন্তু আওয়ামী লীগ, শেখ হাসিনা দ্রুত তার এই প্রস্তাবগুলো লুফে নিয়ে তার সমস্ত শর্ত মেনে নিয়েই কিন্তু ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিলেন এবং তিনি তার কথা রেখেছিলেন এইভাবেই যে মঈন ফখরুদ্দিনকে, ওই সরকারকে নিরাপদ রাখতে যত ধরনের সাংবিধানিক কর্মকাণ্ড শেখ হাসিনা করে গেছেন এবং তাদেরকে নিরাপদে আমেরিকাতে পুনর্বাসিত হবার জন্য অনেক ধন সম্পদ দিয়ে তাদেরকে আমেরিকাতে সরে যাবার সুযোগ করে দেওয়া হয়েছে। যেমন যে ওদিকে যাচ্ছে না, অন্য কথা সেটা, ঠিক সেই জায়গাটা এখন ওয়াকারুজ্জামান খুঁজছেন। তিনি তাদের সাথেই কথা বলছেন যারা ক্ষমতার মুখোমুখি দাঁড়িয়ে আছেন। গুঞ্জনটা এটাই, পিনাকির দার কথা এবং অন্যান্য সূত্রও যেটা জানান দিচ্ছে, যেটা নিয়ে গুঞ্জন চলছে, সেটা হলো 23 তারিখে রাত 8টা থেকে 11টা পর্যন্ত এই সেই ফজলে ইলাহি আকবর যে দলের সাথে, ম্যাডাম খালেদা জিয়ার সাথে এবং রাষ্ট্রের সাথে সর্বোচ্চ বেইমানির চূড়ান্ত পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন, এইভাবেই যে ওয়াকারুজ্জামানের সাথে তার পূর্বের যে সখ্যতা ছিল সেটাকে তিনি ব্যবহার করেছেন পুনরায়। অর্থাৎ তিনি ফখরুল সাহেবকে সেনাপ্রধানের সাথে কথা বলার জন্য পথ করে দিয়েছেন এবং নিজে ফখরুল সাহেবকে নিয়ে কর্মীটোলার এই পিছনের পথ দিয়ে জাহাঙ্গীরনগর গেটের পশ্চিম পাশেই পাশ দিয়ে পিছন দিয়ে সেনাপ্রধানের সাথে বাসায় ঢুকেছেন এবং সেনাপ্রধানের সাথে তারা একটি গোপন বৈঠক করেছেন। এটা নাকি এর আগেও কয়েকবার হয়েছে। অর্থাৎ সেনাপ্রধান নিজে জানে যে তিনি গলা পর্যন্ত অত্যন্ত বিষাক্ত পানির ভিতরে দাঁড়িয়ে আছেন, কখন মাথাটাও ডুবে যাবে, অর্থাৎ ফাঁসির রশি খুব নিকটে। এখান থেকে তাকে এমন কারোর সাথে কমিটমেন্টে আসতে হবে যেন সে ক্ষমতায় আসার পর এই ওয়াকারুজ্জামানকেও মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকারের মতো নিরাপদে তার অনেক ধন সম্পদ সহ দেশ থেকে বের হইতে দেয় এবং ভবিষ্যতে বর্তমান সময়ের এই কর্মকাণ্ডকে, এই যে স্বৈরা শাসককে সে যেভাবে সাপোর্ট করেছে, স্বৈরা শাসককে স্বৈরা শাসক হিসাবে তৈরি হইতে, গড়ে উঠতে যত ধরনের শেল্টার আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর দিক থেকে দেওয়া হয়েছে, সে যে বড় ধরনের কর্মকাণ্ড, অপরাধী কর্মকাণ্ডের ভিতরে একজন খলনায়কের ভূমিকায় ছিলেন, এ নিয়ে যেন আর ভবিষ্যতে কোনো প্রশ্ন না ওঠে। সংসদে গিয়ে হয়তো বিএনপি সেই ধরনের কোনো আইনি পদক্ষেপ গ্রহণ করবে এবং সেইটা নিয়েই হয়তো তাদের ভিতরে গোপন চুক্তি হচ্ছে, কথা হচ্ছে এবং এই জায়গাটা তৈরি করে দিচ্ছে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে ইলাহি আকবর। এখন জাতীয় বেঈমান কারা? ওয়াকারুজ্জামান, আমাদের রাজনৈতিক নেতারা, ফখরুল সাহেব কেন এই পদক্ষেপ নেবেন? তিনি তার মানে এই পদক্ষেপ নেওয়া মানে আওয়ামী লীগের মতো আরও একটি স্বৈরশাসকের পথ তিনি বাতলে নিচ্ছেন নিজেই, যে ভবিষ্যতে গিয়ে বিগত স্বৈরশাসকের যত অপকর্মকে তিনি প্রশ্রয় আশ্রয় দিবেন এবং আইনি নিরাপত্তা সুরক্ষা যা দেওয়ার সেটা দিবেন, হয়তো সেটা মেনে নিচ্ছেন। নাকি পূর্ব দিনকার মতো মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে ইলাহি আকবর সাহেব
সেই প্রেক্ষাপট, অর্থাৎ মিডফিল্ডার প্লেয়ার একেবারে পুরো সেন্ট্রাল লাইনে দাঁড়িয়ে এই উভয় পক্ষের এই খেলতে তিনি সুদক্ষ রেফারির ভূমিকায় আছেন। ঠিক এইটা নিয়েই আগামী নভেম্বরের 13 তারিখে শেখ হাসিনার যে অপরাধের রায় হবে তার আগেই বড় গুঞ্জন চলছে বাইরের থেকে, সেনাবাহিনীতে কু হবার মতো একটি অবস্থা তৈরি হয়েছে। কিন্তু আদতেও কি সেটা সম্ভব? আমার দৃষ্টিতে না, সম্ভব না। কু যারা সংগঠিত করার চেষ্টা করবে তারা অ্যারেস্ট হয়ে যাবেন এবং ক্যান্টনমেন্টের ভিতরে অ্যারেস্ট হয়ে যাবেন, অথবা বাইরের থেকে আমরা যে যাই বলি না কেন আমাদের অত্যন্ত দৃষ্টিগোচরের বাইরে রয়ে গেছে যে এর ভিতরে অনেক স্বৈরশাসক মাইন্ডের কর্মকর্তাকে কমান্ড লেস করে দেওয়া হয়েছে এবং তাদেরকে নামে মাত্র চাকরিতে বহাল হয়েছে, সিভিলে যেটাকে ওএসডি বলে, এরকমের অবস্থার ভিতরে রাখা হয়েছে। এবং এই ধরনের পদক্ষেপ নিতে হলে যার মাধ্যমে নেবেন তিনিও হয়তো সেই বিশ্বাসঘাতক হিসাবেই জায়গায় অ্যারেস্ট হয়ে যাবেন। এ ধরনের সম্ভব না। এর আগে আমরা দেখেছি শেখ হাসিনার সময়ও এই ধরনের যারা শেখ হাসিনার বিরুদ্ধে যারা কথা বলতে চাচ্ছিল বা বলেছিল তাদেরকে এই পরিণতি ভোগ করতে হয়েছিল। এই ধরনের ইন্টেলিজেন্সের লোক ওর ভিতরে, অর্থাৎ ডক্টর ইউনূসের পক্ষে যে কেউ নাই এটা ভুল ধারণা হবে। এই জন্যই যে 5ই আগস্ট 24-এর যে সেনা কর্মকর্তারা মাঠে নেমে এসেছিল এবং এই বিপ্লবীরা যাদের সাথে বুকে হাতে হাত মিলিয়েছিল তারা ইউনূসের পক্ষেই কথা বলবে। এবং এই জায়গাটাতে ওয়াকারুজ্জামান অনেক গ্যাপের সৃষ্টি হয়েছে। চেন অফ কমান্ড সব ঠিক আছে, কিন্তু মানসিক অবস্থার দূরত্ব হয়েছে, এটা বুঝতে হবে আমাদেরকে। সেনাপ্রধান যে কমান্ডই করুক না কেন, যাই করুক না কেন, অন্তত তিনি কু করার জন্য কোনো ইঙ্গিত দেবেন না। কিন্তু সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যদি শেখ হাসিনার বোনের জামাই কেন, শেখ হাসিনার আপন ভাইও হতো, ওটা কিন্তু একটি এমন জায়গায়, এমন অবস্থানের একটি পদ যেখানে বসে সরাসরি এই ধরনের পদক্ষেপ নেওয়া এখন সম্ভব না। এখন 13টার উপরে ডিভিশন তৈরি হয়েছে, প্রত্যেকটা ডিভিশনের কমান্ডিং অফিসার আলাদা, এদেরকে একসাথে করে এক মনের করে এক লাইনে এনে বড় ধরনের কোনো পদক্ষেপ নিয়ে আসে ওয়াকারুজ্জামানের পক্ষে সম্ভব নয়। এটা বুঝতে হবে যে কেউ না কেউ এনাদের এই জিওসিদের ভিতরে কেউ না কেউ দেশপ্রেমিক অফিসার আছে এবং কেউ না কেউ জেনারেল ওয়াকারুজ্জামানের মতের বাইরের লোক আছে। কারণ এরা অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছে ওয়াকারুজ্জামানের জন্য। কারণ কোর্সমেট চাকরির থেকে চলে গেছে, নিজে প্রমোশনের দিক হইতে হয়তো ক্ষতিগ্রস্ত ছিল, নিজে ওয়াকারুজ্জামান এবং তার গংদের দ্বারা বিভিন্ন কর্মকাণ্ডে অপমান বোধ করেছে, অপমানিত হতে হয়েছিল, কমান লেস করে রাখা হয়েছিল আওয়ামী লীগের সময়। এখন তারা সামনে এসেছে, ওয়াকারুজ্জামান বললেই যে তাদের অস্ত্র একেবারে পুরা অন্যদিকে ঘুরিয়ে ধরবেন, এটা এত সম্ভব না, এত সহজ না। আর বর্তমান যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে রাজনীতির বাইরে এবং রাজনৈতিক অঙ্গনে, দুইটা গ্রুপ, কারা রাজনীতিকে নিয়ন্ত্রণ করছে এবং রাজনীতির বাইরে সাধারণ মানুষের বড় ধরনের একটি মাইন্ডসেট হয়েছে এইভাবে যে রাজনৈতিক নেতারা খুব একটা ভালো মানুষ না, তারা এর বাইরে বড় ধরনের একটি সেন্টিমেন্ট জনসাধারণ জনমানুষের মুখে তৈরি হয়েছে। যতই হই হুল্লোড় করুক না কেন নেতারা ওইখানে বসে স্বাভাবিকভাবে জেনারেল জিয়াউর রহমান যেমন হানা ভোট দিয়েছিলেন, এই ধরনের কোনো ভোট হলেই রাজনৈতিক দলগুলো বুঝতে পারবে যে তারা সাধারণ মানুষের থেকে অনেক অনেক দূরে। অর্থাৎ বর্তমান রাজনৈতিক দলগুলোকে ভোট ব্যালট বক্সের দিকেই যাবে না তারা, এতটা বর্তমান রাজনৈতিক নেতাদের থেকে জনগণ দূরে আছে। ঠিক সেনাবাহিনীর ভিতরেও এই ধরনের একটি সেন্টিমেন্টাল তৈরি হয়েছে এইভাবেই যে সেনাবাহিনীকে বিভিন্নভাবে কলুষিত করেছে যে সব ব্যক্তিবর্গের ভিতরে, তার ভিতরে ওয়াকারুজ্জামান একজন। এই জন্য ওয়াকারুজ্জামানের পক্ষেই ধরে যে একেবারে মার্শাল্লাহ দিয়ে দেশে জনগণের উপরে চড়া হয়ে আসবে পূর্বের মতো সেই পরিস্থিতি যেমন নেই, ঠিক তেমনি
বিএনপিকে বুঝতে হবে তাদের ভিতরে থেকে বসে কারা এই লিয়াজুর নামে বা পথ করে দেওয়ার নামে তাদের অভ্যন্তরীণ বিষয়বস্তুগুলোকে তথ্য পাচার বলে, যাকে অর্থ পাচারের মতো তথ্য পাচার বড় ধরনের একটি ক্রাইম। অর্থ পাচারের থেকে ভয়াবহ হচ্ছে তথ্য পাচার, যেটা রাষ্ট্রের জন্য সর্বোচ্চ ক্ষতিকর, একটি রাষ্ট্রকে ধ্বংস করে দিতে পারে, একটি সরকারের পরিকল্পনাকে সম্পূর্ণ নস্যাৎ করে দিতে পারে, একটি রাজনৈতিক দলকে একেবারে সম্পূর্ণ ভেঙে টুকরো টুকরো করে দিতে পারে যদি অভ্যন্তরীণ তথ্য পাচার হয়ে যায়। এই জায়গাটাতে, এই দৃষ্টিতে বিএনপি যেমন চিন্তা করে দেখবেন এই মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে ইলাহি আকবরকে নিয়ে, তেমনি সেনাবাহিনীর বর্তমান কর্মকর্তারাও সতর্ক থাকবেন এই ফজলে ইলাহি আকবরকে ক্যান্টনমেন্টের যাতায়াতের ব্যাপারে যেমন, এবং তার কর্মকাণ্ডের উপরে তিনি কি চাচ্ছেন। তিনি ওয়াকারুজ্জামানের হয়ে তার মাইন্ডকে সেনাবাহিনীর ভিতরে বিস্তৃত করতে চাচ্ছেন, এবং নাকি জুনিয়র সেনাবাহিনীদেরকে দিয়ে কুসৃষ্টি করে সেনাবাহিনীকে সাধারণ জনগণের বিরুদ্ধে খেপিয়ে তুলতে যাচ্ছেন। গুজবটা যেন গুজবেই শেষ হয়, এবং গুজব থেকে শিক্ষা নিয়ে জাতি এবং আইন শৃঙ্খলা বাহিনী বলেন বা দেশের সর্বোচ্চ নীতি নির্ধারণী গোষ্ঠী বলেন, সতর্ক থাকবেন। দেশকে রক্ষায় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবেন। ডক্টর ইউনূস সরকার যেন সেই ধরনের পদক্ষেপটি নিতে পারেন বলে আমি আশা করছি। আসসালামু আলাইকুম।